রাজনীতির সমীকরণ বোঝা দেয়। রাজনীতি তার আপন গতিতেই চলে। গতিপথ পাল্টে কখনো রাজনীতি অবস্থান করে সরল রেখায়, কখনো বা বক্ররেখায়। ষড়যন্ত্র, সংঘাত, সহিংসতা এবং গুজবের এই রাজনৈতিক বাস্তবতায় কোথায় অগ্রসর হচ্ছি আমরা? এই প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনা। দর্শক, আমি ফার্নাস জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। সেই সঙ্গে আরও আছেন ডক্টর আব্দুল্লাল মামুন, সমাজ রাজনীতি বিশ্লেষক ও শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। রাশেদ খান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি আমরা জানতে পেরেছি, আওয়ামী লীগের দোসরদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের আহ্বানে সর্বদলীয় বৈঠকে অংশ নিয়েছে 23টি রাজনৈতিক দল এবং সভায় 5টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আর কি কি বিষয় নিয়ে আলোচনা হলো সভায়? জি, ধন্যবাদ স্যারসহ আপনাকে এবং দর্শকবৃন্দকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে বহুদলীয়, সর্বদলীয় বললে ভুল হবে, বহুদলীয় সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে গণ অধিকার পরিষদ সহ 23টি দলের বৈঠক হয়েছে এবং অনেক দল আসলে আসতে পারেনি, কারণ এটা আসলে খুব অল্প সময়ের মধ্যে আয়োজন করা হয়েছে। পরবর্তীতে কেউ কেউ আমাকে মেসেজ দিয়েছে, আমি তাদেরকে জানিয়েছি আমাদের যে 5 নম্বর সিদ্ধান্ত, একটি সংহতি সমাবেশ করা হবে। ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি, সেই শক্তির একটি সংহতি সমাবেশ এবং সেখানে সবাইকে ডাকা হবে। আমি যদি সেই 5টি বিষয় আপনাকে বলি, প্রথমত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ আমাদের প্রায় শতাধিক নেতাকর্মীর উপর যে হামলা হয়েছে, সেই হামলার নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়েছে এই সভা থেকে। এবং সরকারের পক্ষ থেকে যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে, সেই কমিটি যাতে দ্রুত সময়ের মধ্যে, বলতে 48 ঘন্টার একটি সময় দেওয়া হয়েছে, যে এই সময়ের মধ্যে কমিটির গঠন এবং যারা নুরুল হক নূরসহ আমাদের নেতাকর্মীদের উপর হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করা। 3 নম্বর, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে একতা প্রতিষ্ঠা করা। 4 নম্বর, ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ 14 দলের বিচার। এবং 5 নম্বর, নুরুল হক নূরসহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে ফ্যাসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ। এই 5টি বিষয়ে আমরা একমত হয়েছি। আমি সবার বক্তব্য শোনার প্রেক্ষিতে নিজেই এই 5টা বিষয় লিখেছি এবং সবার কাছে জানতে চেয়েছি আপনারা একমত কি না। সেক্ষেত্রে সবাই একমত পোষণ করেছে। কিছুটা সংযোজন বিয়োজন করা লেগেছে, বাট আমার কাছে খুব ভালো লেগেছে। সবাই বলছে, দেখেন, নুরুল হক নূরের উপর হামলা মানে নুরুল হক নূরের উপর হামলা না, এই হামলা আমার উপরে। আজকে যদি এই ঘটনার যথাযথ প্রতিক্রিয়া আমরা ব্যক্ত না করি, আমরা যদি প্রতিবাদ, প্রতিরোধ, সংগ্রাম না করি, সেক্ষেত্রে অন্য নুরুল হক নূরের উপর, অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধী শক্তির যে অন্য নেতা, তাদের উপর হামলা হতে পারে। যে কারণে এই মিটিংটা সবাই খুব গুরুত্বভাবে নিয়েছে। মানে এতটা গুরুত্ব দিবে এটা আমি নিজেও আসলে বুঝি নাই। মোটামুটি যারা আপনার বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক সেই দলগুলো এখানে এসেছে এবং আরও অনেক দল আসতে পারেনি। আমি আশাবাদী যে ভবিষ্যতে আসবে। বিএনপি, জামাত ইসলামী, গণ অধিকার পরিষদ, এনসিপি, ইসলামী আন্দোলন সহ অন্যান্য মধ্যপন্থী দল, ইসলামিক দল, বাম প্রগতিশীল দল সবাই মোটামুটি অংশ নিয়েছে। এটা একটা ঐতিহাসিক, আমার কাছে মনে হয় যে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত এসেছে যে আমরা এক থাকব। এবং আমরা কিন্তু সবাই শপথবদ্ধ, মানে শপথ নিয়েছি আল্লাহর কাছে, আমরা কিন্তু দোয়াও করেছি যে আজ থেকে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা শুরু। আমরা নিজেদের ভিতরে একতা ধরে রাখবো। হ্যাঁ, আমাদের ভিতরে ভিন্ন মতের চর্চা থাকতে পারে, রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু প্রতিহিংসা এবং মিথ্যাচার, বিষেধগার এগুলো থাকবে না। বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয় তাহলে আমাদের ভিতরে আসলে সহনশীলতা, একতা এবং একে অপরকে সহ্য করার মানসিকতা থাকতে হবে। কিন্তু আমরা 1 বছরে দেখেছি আমাদের ভিতরে আসলে এক ধরনের বিভাজন। এই যে নুরুল হক নূরের উপর হামলা হলো, প্রত্যেক নেতা যারা আজকের এই মিটিংয়ে উপস্থিত হয়েছিল তারা যেটি বললেন যে মূলত এই হামলা করার সুযোগটা পেয়েছে যে আজকে আমরা বিভক্ত, এবং এই বিভাজনের সুযোগে তারা আসলে এটাকে একটি ফার্স্ট কেস হিসেবে দেখলো যে কি হয়, দেখি প্রতিক্রিয়া কেমন আসে। দেখেন, নুরুল হক নূরের উপর হামলা মানে গণ অভ্যুত্থানের উপরে হামলা, নুরুল হক নূরের উপর হামলা মানে গণ অভ্যুত্থানের চেতনার উপরে হামলা। সুতরাং এই জিনিসটা আসলে কেউই ভালোভাবে নেয়নি। আপনি নিশ্চয়ই দেখবেন যে এই ঘটনার প্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিবৃতি দিয়েছে। এমনকি আমি অবাক হয়ে গিয়েছি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি অসুস্থ,
তারপরেও তিনি নিজে প্রতিনিধি পাঠিয়ে নুরুল হক নূরের খোঁজ নিয়েছেন, তিনি এর প্রতিবাদ জানিয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিবাদ জানিয়েছেন, জামাতের আমির সহ জামাতের গুরুত্বপূর্ণ নেতারা প্রতিবাদ জানিয়েছে, ইসলামী আন্দোলনের নেতারা প্রতিবাদ জানিয়েছে, বাম প্রগতিশীলের যে দলগুলো আছে তাদের নেতারা জানিয়েছে, ইসলামিক দলগুলোর নাম জানিয়েছে, এনসিপি জানিয়েছে, তারা মিছিল করেছে, কেউ কেউ রাজপথে নেমেছে। তো এইটা আমার কাছে মনে হয় আমাদের জন্য এক ধরনের নতুনভাবে আবার একতা ফিরিয়ে আনা। দেখেন, পৃথিবীর যেখানে অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, যে দেশে যে জাতি আসলে ঐক্যবদ্ধ থাকতে পারে নাই, দলগুলো ঐক্যবদ্ধ থাকতে পারে নাই, সেখানে কোনো পরিবর্তন হয়নি। চীনে আপনি দেখেন বিপ্লবের পরে কতটা পরিবর্তন হয়েছে। অন্যান্য দেশে খোঁজ নেন, যেখানে এমনকি যুদ্ধ যেখানে হয়েছে, কিন্তু যুদ্ধ হওয়ার পরেও যে জাতি আসলে বিভক্ত হয়ে গেছে সেই জাতির কোনো উন্নয়ন হয়নি। যার জ্বলন্ত উদাহরণ বাংলাদেশ। এই যে আমাদের ৭১-এর স্বাধীনতার পরে কিন্তু সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার আমরা যদি প্রতিষ্ঠা করতে পারতাম, আজকে কি হাসিনা তৈরি হতো? এমনকি শেখ মুজিব যে ধরনের একটা মহানায়ক থেকে তিনি খলনায়ক হলেন, সেটা হতেন না। মূলত আমাদের ব্যর্থতা হলো যে আমাদের নেতাদের মধ্যে এক ধরনের চাটুকারিতা করার মনোভাব। শেখ মুজিব মহান নেতা, এটা আমরা তো স্বীকার করি, কিন্তু এই শেখ মুজিবকে পরবর্তীতে ফ্যাসিস্ট মুজিব বানিয়েছে কিন্তু তার দলের নেতারা, যে আপনাকে কেন্দ্র করে সংবিধান হতে হবে, আপনাকে কেন্দ্র করে পরবর্তী রাজনীতি হতে হবে, আপনাকে কেন্দ্র করে পরবর্তীতে আপনার দেশের রাষ্ট্র গঠন হতে হবে। এই যে তেলবাজির রাজনীতি করতে গিয়ে কিন্তু দেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে। ঠিক হাসিনা যখন ক্ষমতায় আসলো, হাসিনাও তো সংগ্রাম করেছে তার জীবনে, তাই না? করে নাই? কিন্তু এই ক্ষমতায় আসার পরে তার দলের নেতারা তাকে এক ধরনের তোষামোদি করতে থাকলো। তো আমার মনে হয় ওই রাজনীতি থেকে আমাদের এখন বের হয়ে আসতে হবে। কিন্তু রাশেদ খান, আমরা যদি একটু পেছনে ফিরতে চাই, যেদিন এই ঘটনার সূত্রপাত, আপনি অভিযোগ করলেন যে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মিলে আপনাদের উপর হামলা চালায়, কিন্তু একটি বিক্ষোভ মিছিল কিভাবে আসলে সংঘর্ষে রূপ নিল সেটি একটু জানতে চাই। সূত্রপাতটা কিভাবে হলো? দেখেন, আমরা আমাদের যে ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচি, যে যারা ফ্যাসিস্ট এবং এই ফ্যাসিস্টদের যারা দোসর, তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। এর কারণটা হলো যে এরা যদি কোনোভাবে সুযোগ পায়, এরা কিন্তু আরেকটি আপনার গণহত্যা চালাতে পারে, এরা কিন্তু আগামীতে আবারও আওয়ামী লীগ হয়ে ফিরে আসতে পারে, এরা আবারও হাসিনা হয়ে ফিরে আসতে পারে, জিএম কাদের হয়ে ফিরে আসতে পারে। যে কারণে আমরা মনে করি যে যারা আসলে অন্যায় করেছে, অপরাধ করেছে, এদের বিচার হইতে হবে। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ কেন হবে না? রাশেদ খান, মিনু, হাসানুল হক, ইনুরা গ্রেপ্তার হয়েছে, জিএম কাদের কেন অ্যারেস্ট হবে না? জিএম কাদের তো ইনু মেননের থেকে বড় অপরাধ করেছে। যেমনটি বলা হচ্ছে যে গণ অধিকার পরিষদ একটি রাজনৈতিক দল হিসেবে প্রতিবাদ করতেই পারে, বিভিন্ন দাবিও জানাতে পারে, কিন্তু সেই দাবি বা সেই বিক্ষোভ মিছিল আসলে জাতীয় পার্টির অফিস পর্যন্ত কিভাবে পৌঁছালো? আমি এখানে আসি। তো আমাদের একটি রাজনৈতিক কর্মসূচি ছিল, যেটা আমাদের ধারাবাহিক কর্মসূচি। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের পরপরই প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি দিয়েছিলাম যে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন, কিন্তু জাতীয় পার্টিকে কেন করলেন না, 14 দলকে কেন করলেন না? কারণ আওয়ামী লীগ তো এককভাবে ফ্যাসিস্ট হয় নাই, এদের সহযোগিতায় আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়েছে। সুতরাং আওয়ামী লীগকে যদি আপনি নিষিদ্ধ করেন, তাহলে আওয়ামী লীগের দোসর যারা, তাদেরকেও নিষিদ্ধ করতে হবে। এটা প্রধান উপদেষ্টার কাছে আমরা একটি লিখিত স্মারকলিপি দিয়েছি। এরপরে নির্বাচন কমিশনেও কিন্তু আমরা একটি স্মারকলিপি দিয়েছি। সেখানে আমরা স্পষ্টভাবে উল্লেখ করেছি যে যারা গণহত্যা চালিয়েছে এবং গণহত্যার দোসর যারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং পরবর্তীতে প্রায় মাসখানেক আগে আমি কিন্তু নিজে প্রধান নির্বাচন কমিশনারের সাথে আমি বৈঠক করেছি, এবং সেখানে প্রধান নির্বাচন কমিশনার আমাকে জানিয়েছে, দেখেন এটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং একই সাথে সরকারের সিদ্ধান্ত। তারপরে কিন্তু আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের রাজপথে কর্মসূচি পালন করতে হবে। সরকারের উপর আমরা যদি চাপ না দিই, তাহলে সরকার আসলে এই ঘটনার কোনো ব্যবস্থা গ্রহণ করবে না। তার অংশ হিসেবেই 29 জুলাই আমরা আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করি। যখন আমাদের মিছিলটি আপনার জাতীয় পার্টির কার্যালয়ের সামনে, বলতে জাতীয় পার্টির কার্যালয় একটি ভিতরের দিকে, ওই রাস্তাতে আমরা যাচ্ছি, তখন পিছন থেকে অতর্কিত হামলা করে। এরপরে আমাদের কিছু নেতাকর্মী প্রতিরোধ গড়ে তোলে। আমরা তাদেরকে বলি যে না, আমরা এখানে কোনো বিশৃঙ্খলায় জড়াবো না, আমরা অফিসের সামনে ফিরে আসি। তখন আমাদের সিদ্ধান্ত হয়, যেহেতু আমি সহ অনেকে আহত হয়েছে, সুতরাং এখন আমাদের একটি মশাল মিছিল, যেটা আসলে আওয়ামী লীগের সময় আসলে আমরা অনেক এ ধরনের মিছিল করেছি, এটা আমাদের একটি প্রতিবাদ। আবার যখন মিছিলটি নিয়ে যায়, তখন ওই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তারা একসাথে হামলা চালায়। তখন আমাদের অনেক নেতাকর্মী তারা কিন্তু প্রতিরোধ গড়ে তোলে। তারপরে আমি এবং নুরুল হক নূর সিদ্ধান্ত নিই যে আমাদের এই ঝামেলা আসলে এড়াতে হবে, কারণ দেশকে এই মুহূর্তে স্থিতিশীল করা আমাদের দায়িত্ব। নুরুল হক নূর সহ আমরা এসে আমাদের কার্যালয়ের সামনে সিদ্ধান্ত নিই আমরা একটি প্রেস ব্রিফিং করব। যখন আমরা প্রেস ব্রিফিং শুরু করতে যাচ্ছি, ঠিক
সেই মুহূর্তে মানে একজন কথা বলা শেষ, আমি কথা বলবো এরপরে নুরুল হক নূর বলে শেষ, সেই মুহূর্তে সেনাবাহিনীর একটি অংশ, পুলিশের একটি অংশ তারা এসে অতর্কিতভাবে হামলা করলো। আমি শুরুতে ভাবছিলাম যে সেনাবাহিনী হয়তো কিছু নেতাকর্মীকে এক ধরনের ভয় দেখাবে, নুরুল হক নূর বা আমি বা আমরা আমাদের উপর হামলা করবে না, কিন্তু আমরা দেখলাম যে সেনাবাহিনী, আপনি ভিডিওতে দেখেছেন যে একজন সেনাবাহিনী তিনি কিন্তু সেনাবাহিনীর সদস্য নুরুল হক নূরের বুকে এইভাবে কিন্তু খুঁচা দিচ্ছে, বাকিরা মাথায় মারছে, কেউ চোখে মারছে, কেউ নাকে মারছে, কেউ বুট জুতা দিয়ে পাড়াচ্ছে, মানে নানান ধরনের ঘটনা সেখানে ঘটেছে। একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে পুলিশের একজন সদস্য নুরুল হক নূরকে মারছে। হ্যাঁ, পুলিশের একজন সদস্য যার নাম মিজানুর রহমান, সে একজনকে মেরেছে, সে নুরুল হক নূর নয়, সে আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতা সম্রাট। এরপরে যেটি হয়েছে, আমাদের কার্যালয়ের মধ্যে ঢুকে কার্যালয়ে অফিস ভাঙচুর করেছে, নেতাকর্মীদেরকে রক্তাক্ত করেছে, পিটিয়েছে, এমনকি যারা বাথরুমের মধ্যে অবস্থান নিয়েছিল তাদেরকে বাথরুমের দরজা ভেঙে ভেঙে রক্তাক্ত করেছে। এরপরে আমাদের আলরাজি কমপ্লেক্স, যে বিল্ডিংয়ে আমাদের অফিস, সেখানে যারা দারোয়ান আছে, লিফটম্যান আছে, তাদেরকেও পিটিয়েছে। এই হচ্ছে অবস্থা। দেখেন, এই সেনাবাহিনী তো আসলে আমার বাহিনী হইতে পারে না। যে সেনাবাহিনীকে আমি দেখেছি গণ অভ্যুত্থানের সময় আমাদের সাথে একসাথে সংগ্রাম করেছে, এই জন্যই বলছি যে এই ঘটনায় পুরো বাহিনীকে আমরা দায় দিচ্ছি না, কিন্তু এই ঘটনায় যারা আসলে সম্পৃক্ত, যারা অন্যায় করেছে, যারা নুরুল হক নূরের উপর আঘাত করেছে, তাদের তো বিচার হইতে হবে। পুলিশের যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদের তো বিচার হইতে হবে। একটা গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের পরে সেনাবাহিনীর সংস্কার প্রয়োজন নাই। এই জন্য আমরা বারবার বলছি প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করেন, গোয়েন্দা সংস্থার সংস্কার করেন, পুলিশের সংস্কার করেন, সচিবালয়ের সংস্কার করেন। 10 সেকেন্ডে শেষ করি। সহিংসতাকে উস্কে দিয়েছে কিনা সেই প্রশ্নটি আমি আপনার কাছে 10 সেকেন্ডে শেষ করি। পরবর্তী অংশে আমি আবারো ফিরবো, কারণ আমার পরবর্তী আমি 10 সেকেন্ডে ফিনিশিং করি। দেখেন, আমি যে কারণে বারবার বলছি যে এই যে আমাদের সরকার তো, তাই না, গণ অভ্যুত্থানের সরকার, এই সরকার সচিবালয় বলেন, পুলিশ বলেন, সর্বত্র বলেন, দপ্তর, সেক্টর, সব জায়গায় আওয়ামী ফেসিবাদ তারা কিন্তু জিয়ে রেখেছে। আওয়ামী ফেসিবাদ জিয়ে রেখে আপনি কি সংস্কার করবেন? এই জন্য কিন্তু সংস্কারটা এখন প্রশ্ন তৈরি হয়েছে। রাশেদ খান, ডক্টর আব্দুল্লাহ আল মামুন, ডাকসু নির্বাচনের স্থগিতাদেশ নিয়ে আমরা সারাদিন উত্তাপ দেখেছি আজ, এবং শেষ পর্যন্ত দেখলাম হাইকোর্টের আদেশ আপিল বিভাগে স্থগিত হলো। শঙ্কা কেটে গেল কি? না, আজকে তো একটা রিট হয়েছিল একজন প্রার্থীর এগেইনস্ট, এবং সেখানে হাইকোর্টের একটি বেঞ্চ স্থগিতাদেশ দিয়েছিল পুরো ডাকসুর উপরে, এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের লয়ার একটি চেম্বার জজে যান এবং সেটি স্থগিত করা হয়। একটা জিনিস বোধহয় গুরুত্বপূর্ণ, যে আজকের এই ঘটনার পরে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের যে রেসপন্স ছিল, যে তারা সবাই ডাকসু ইলেকশন চায়, সব দলই এটাতে রিঅ্যাক্ট করেছে, এবং এই ঐক্যের কারণে আমার মনে হয় যে ডাকসু ইলেকশনে যদি কোনো বাধা আসে বা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, সেটা প্রশাসন এবং শিক্ষার্থীরা যে ঐক্যবদ্ধভাবে আজকে যে রেসপন্সটা করেছে, তাতে আমি মনে হয় যে যত আশঙ্কাগুলো যেগুলো আমরা করছি, 90 দশকের পর আমরা বারবার দেখেছি ডাকসু নির্বাচন থেমে গেছে, কিন্তু এবারে ডাকসু নির্বাচন কেন্দ্রিক শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, যদিও ছোট ছোট অভিযোগ বিভিন্ন প্যানেল থেকে করা হচ্ছে, নির্বাচন কমিশন সেটা কনসিডারেশনে নিচ্ছে, বাট আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীরা সবাই মিলে ডাকসুর দিকে সঠিকভাবে এগুচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যেমনটি বললেন, যে কোনো প্রতিবন্ধকতা মোকাবেলা করে ডাকসু নির্বাচন হবে। এই মুহূর্তে কি কি চ্যালেঞ্জ ডাকসু নির্বাচন ঘিরে? এই মুহূর্তে আমি যেটা বললাম, যে ছোট ছোট আচরণবিধির কিছু ঘটনা ঘটছে, সেগুলো নিয়মতান্ত্রিকভাবে আমাদের নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে। তবে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে ডাকসু নির্বাচন কেন্দ্রিক কোনো পক্ষই সবাই খুব সংযত আচরণ করছে, এবং সেটার উদ্দেশ্যটা আমার মনে হয় যে সব পক্ষই বুঝতে পারছে যে ডাকসু নির্বাচনের পক্ষে শিক্ষার্থীদের একটা মতামত রয়েছে, এবং তার ভিত্তিতেই ডাকসু নির্বাচন হচ্ছে। যেমন হ্যাঁ, অনেক সময় বলা হয়েছিল যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়েছে কিনা, বা কোনো কোনো সংগঠন দীর্ঘদিন থেকে হলে আছে, তারা বেটার অ্যাডভান্টেজ পাচ্ছে কিনা, সেগুলো বোধহয় কাটিয়ে এখন সব দলই মনে করছে যেটা উইনিং পজিশনে এসছে, এবং হয়তো সেই জন্য ভাইস চ্যান্সেলর বলেছেন যে ঐক্যবদ্ধভাবে আমরা ডাকসুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এবং দেখলাম যে ডাকসু ইস্যুতে রিট করা সেই প্রার্থীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, এবং এর বিষয়ে দেখলাম প্রতিবাদের ঝড় চলছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কি? আমি প্রথমে ব্যক্তিগতভাবে আমার একটা মতামত দেই, এবং খুব এটা ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটেছে, এবং আমাদের কোনো শিক্ষার্থীর কাছ থেকে এরকম এই ভাষায় এবং এই সময়ে এসে এটি খুবই অগ্রহণযোগ্য। এবং যদিও পরবর্তীতে ওই শিক্ষার্থী এটাকে মানে ক্ষমা চেয়েছে, উইথড্র করেছে, কিন্তু এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক আচরণের প্রতিফলন নয়। এবং এই যে আমরা যে একটা ম্যাসকুলিনিটি সোসাইটির কথা বলি, যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, তার একটা রিফ্লেক্ট, এই শিক্ষা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেই না।
এবং আমরা আশা করব যে আমাদের শিক্ষার্থীরা এই ধরনের কোনো স্ট্যাটাস দিবেন এবং যে প্রতিবাদটা হচ্ছে আমি মনে করি যে এটা নিশ্চয়ই বিশৃঙ্খলার দিকে যাবে না এবং নিয়মতান্ত্রিক প্রতিবাদ হোক এবং এ ধরনের কোনো রকম ফেসবুক স্ট্যাটাস দিয়ে এই সময় এসে এটি কোন দল করছে, এই শিক্ষার্থী কোন দলে বিলং করে বা করে না, সেটি আমার কাছে কোনো রকম মুখ্য বিষয় না। মুখ্য বিষয়টি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এরকম মন্তব্য করতে পারে, এটা গ্রহণযোগ্য এবং যে কারণে আমি মনে করি যে নিয়মতান্ত্রিক প্রতিবাদ হচ্ছে এবং সেটা নিয়মতান্ত্রিক প্রতিবাদের মধ্যে থাকা উচিত। হঠাৎই আমরা দেখছি যে উত্তপ্ত হয়ে উঠেছে শিক্ষাঙ্গন এবং দেশের 3টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থিরতা বিরাজ করছে। এর আসলে জাতীয় রাজনীতিতে প্রভাব কি, সে প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি, বিরতির পর ফিরছি। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর আব্দুল্লাল মামুন, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, শিক্ষাঙ্গনে অস্থিরতা কেন কাটছে না? আবারও আমরা দেখছি যে উত্তপ্ত হয়ে উঠেছে কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এর প্রভাব জাতীয় রাজনীতিতে কতটা পড়বে? না, একটা জিনিস আপনাকে বলি আমি, যে এই যে প্রায় প্রতিদিনই ক্যাম্পাসগুলোতে উত্তেজনা হচ্ছে, এটাকে দুই ভাবে দেখা যায়। যে এর আগে ক্যাম্পাসগুলোতে যেভাবে দমন নিপীড়ন চলেছে সেটাতে কোনো ধরনের শিক্ষার্থীদের প্রতিবাদের ভাষা ছিল না এবং আমাদের রাশেদও একটা এক্সাম্পল, যে ওদের সময় ওরা ক্যাম্পাসে এই ধরনের কোনো রকম কথাবার্তা বলার সুযোগ ছিল না। তার মধ্যে গুটি কয়েক শিক্ষার্থী যারা ক্যাম্পাসে প্রতিবাদের ভাষা চালু রেখেছিল, শিক্ষার্থীদের মধ্যে কথা বলেছে, তারা এদের মতো শিক্ষার্থীরাই। কিন্তু ওভারঅল শিক্ষার্থীরা তাদের দাবি দাবা বা কোনো ইস্যু প্রশাসনের কাছে নিতে পারতো না। পেটোয়া বাহিনী, হেলমেট বাহিনী থেকে দমিয়ে রাখা হতো। পরিবর্তিত বাস্তবতায় শিক্ষার্থীদের অনেক যৌক্তিক দাবি রয়েছে, আসলে অনেক ধরনের যৌক্তিক দাবি। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে জড়িত হিসাবে, যে আমাদের অনেক ধরনের দাবি দেওয়া শিক্ষার্থীদের আমরা মোকাবেলা করেছি এবং করছি এবং অনেক ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। এটি যেমন একটা দিক। আর একটি দিক হচ্ছে যে একটা মব সংস্কৃতি কিন্তু ক্যাম্পাসগুলোতে তৈরি হয়েছে, যে মানে প্রত্যেকেই ছোট ছোট গ্রুপের মাধ্যমে, আমি আসছি আপনার ওটাতে, ছোট ছোট গ্রুপের মাধ্যমে মব তৈরি করা। প্রবলেমটা হচ্ছে, যেটা আমার মনে হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ের উদাহরণ থেকে এবং চিটাগাংয়ের উদাহরণটা পার্টিকুলারলি, যে এগুলোর মধ্যে অনেক সময় এক ধরনের ভেস্টেড গ্রুপ ঢুকে যাচ্ছে এবং এগুলোকে গিয়ে আন্দোলনগুলোকে নানান দিকে নেওয়ার চেষ্টা করছে। সর্বশেষ একটা উদাহরণ আমি দিই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যে কমিটি, সেটাকে কেন্দ্র করে একটা সাধারণ শিক্ষার্থীদের মুভমেন্ট হয়েছে, কিন্তু সেখানে সবচেয়ে বেশি একটা অংশ ক্রিয়াশীল ছিল যারা আসলে ক্যাম্পাসে, আমরা অথবা যে ছাত্রলীগের যারা কর্মী, তাদের একটা অংশ কিন্তু এখানে সক্রিয় ছিল। তার মানে যেটা বোঝাতে চাচ্ছি যে নিয়মতান্ত্রিক আন্দোলনের বাইরে, যেমন আমরা জাতীয় রাজনীতিতে রাশেদ যে কথাটা বললো, যে অনেক সময় যে ফেসিবাদের যারা দোসর বা আওয়ামী লীগের লোকজন ঢুকে যাচ্ছে, জাপার যে উদাহরণ দিল, এই সেম ঘটনাগুলো কিন্তু ক্যাম্পাসে হচ্ছে। দ্বিতীয় যে আরেকটি দিক, সেটি হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে, পার্টিকুলারলি 2-3টা বিশ্ববিদ্যালয়, রাজশাহীর যদি ঘটনা দেখি আমি, সেটা নেচারটা এক একটাতে এক এক রকম ঘটনা ঘটছে এবং সেক্ষেত্রে এটা ডিপেন্ড করে যে ম্যানেজমেন্ট বা বিশ্ববিদ্যালয় প্রশাসন কীভাবে এটাকে হ্যান্ডেল করছে, কতটুকু শিক্ষার্থীদের সঙ্গে কানেক্টেড। আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত কয়েক মাসের অভিজ্ঞতায় মনে হচ্ছে যে আপনার শিক্ষার্থীদের সাথে যত বেশি আপনার যোগাযোগ থাকবে, যত বেশি আপনি কানেক্টেড, এই প্রবলেমগুলোকে সলভ করা যায়। কিন্তু আমাদের একটা যেটা হয়েছে যে মাইন্ডসেটের একটা সমস্যা, যে শিক্ষার্থীদের কাছাকাছি যাওয়া, তাদের সঙ্গে কথা বলা, তাদের সঙ্গে মেশা, এই আচরণগত যে পরিবর্তনটা হওয়া দরকার ছিল গত এই ইদানিংকালে, অনেক সময় আমরা এটা করতে পারিনি। আর আগে যেটা ছিল, বললাম যে একজন প্রভোস্ট বা একজন প্রক্টরের কোনো রোলই ছিল না আসলে বিশ্ববিদ্যালয়। এটা একটা গ্রুপকে, এটা রাশেদ ভালো জানে আমার চেয়ে, যে একটা গ্রুপকে বলে দিলেই হয়ে যেত, তারা সবকিছু ঠান্ডা করে দিত। এখন ওই পরিস্থিতিটা নেই। সো এটা একটা আর একটা ফ্যাক্টর। আর থার্ড যেটা ইস্যু, সেটা হচ্ছে যে আপনি যেটা টেনে আনলেন, যে নির্বাচনের ক্ষেত্রে ঘটনা, যদি এর অবশ্যই এগুলো খুবই দুঃখজনক, আশঙ্কাজনক, কিন্তু আমি দুটোকে একসাথে করতে চাই না। হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠানে আনরেস্ট তৈরি করা মানে সেটা আস্তে আস্তে গড়িয়ে জাতীয় পর্যায়ে আসে, কিন্তু নির্বাচনের মতো ঘটনাগুলোকে কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোতে কোনোটাই নির্বাচন কেন্দ্রিক ঘটনা না। চিটাগাংয়ের ঘটনাটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং সেখানে আমরা দেখি যে শুরু করলো একটা পক্ষ, কিন্তু পরবর্তীতে যে পক্ষটি সবচেয়ে বেশি শিক্ষার্থীদেরকে আহত করেছে, হত্যা করার চেষ্টা করেছে, সেটা কিন্তু ওই পক্ষটি যার কথা আমরা বলছি। যেটা কৃষি বিশ্ববিদ্যালয় হয়েছে, সেটা একটা কোর্সের রিকগনিশন নিয়ে হয়েছে। আবার রাজশাহীতে হয়েছে যে ভোটের যে ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের নিয়ে,
নেচারগুলো ভিন্ন ভিন্ন, এটা কতটুকু স্কেলেট করবে সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু এটার ম্যানেজমেন্ট ক্যাপাসিটিটা একটা ইস্যু, যে ওটা কোনো কমন ইস্যু তৈরি করছে কিনা। এই মুহূর্তে আপনি দেখেন প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ইস্যু, কিন্তু যদিও আমরা একটা পলিটিক্যাল রেটরিক দিয়ে বলতে পারি যেটা জাতীয় নির্বাচনের জন্য হুমকি, ভিন্ন ভিন্ন ইস্যু হলো, বিশৃঙ্খলা। আমরা দেখছি যে শিক্ষাঙ্গনে স্বস্তি ফিরছে না, এর ফলে শিক্ষার্থীদের ভবিষ্যৎকে কতটা ক্ষতিগ্রস্ত করবে। না, একটা যেটা আমি প্রথম পয়েন্টটাতে আবার যাই, যে মবের যে সংস্কৃতিটা তৈরি হয়েছে, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদের বুঝতে হবে যে কতটুকু এই মবগুলোতে আমরা যাব, কোথায় গিয়ে আমি থামবো। আমি আমার নিয়মিত ক্লাসের মধ্যে কিন্তু একই কথা বলছি যে তোমাকে লিমিট করতে হবে, যে তুমি কি পলিটিক্যাল হলে তোমার এক ধরনের বিহেভিয়ার হবে, নন পলিটিক্যাল হলে মুভমেন্টগুলোতে তুমি কিভাবে যাচ্ছ, কারা ডেকে নিয়ে যাচ্ছে, খুব কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। উস্কানি এখানে আছে, ফাইন্যান্সিয়াল এখানে ম্যাটার থাকতে পারে, বাট আমাদের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সব দিকে খুব কেয়ারফুল থাকতে হবে যেন কোনো তৃতীয় পক্ষ সুযোগ নেয় না। তবে এই মুহূর্তে আমি এই জিনিসটাকে খুব এত দ্রুত ওভারঅল সিচুয়েশন, যেটা অনেকগুলো ঘটনা ঘটছে রাজনীতিতে, খুবই দুঃখজনক ঘটনা একটা ঘটেছে এই আমাদের রাশেদ সাহেবদের সঙ্গে, সেটাকে আমি রিলেট করতে এই মুহূর্তে চাই না। কিন্তু হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতির কথা আমরা বলছি, বা এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে একটা অস্থিরতা, সেটা হয়তো বা থামানো যেত। সেটার প্রয়োজন হবে যে শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা অধিকতর বোঝাপড়া, এবং বিশেষ করে শিক্ষার্থীরা যে দাবিগুলো সামনে নিয়ে আসছে। এত আন্দোলন তো আমরা দেখতাম না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেগুলার ঘটনা ঘটছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রেগুলার ঘটনা ঘটছে, এবং প্রশাসনের এক ধরনের মানে পেরে উঠছে না মতো দশা। এই জন্য আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট। যে কথাটা আপনি বললেন যে শিক্ষার্থীদের তো ভবিষ্যৎ আছে, তাদের তো চাকরি জীবনে ফিরতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে কোনটা আমার এজেন্ডা বা কোনটা পলিটিক্যাল এজেন্ডা, কোনটা সাধারণ শিক্ষার্থীদের এজেন্ডা। এই জায়গায় কিন্তু অ্যাওয়ারনেসটা ক্রিয়েট হওয়া খুবই ইম্পর্টেন্ট। এবং নেক্সট শুধু নির্বাচন না, এই যে বাঁধটা ভেঙে গেছে বা প্রতিবাদ করা যায়, প্রতিবাদ করলে কোনো কিছু আদায় হয়, সেই জায়গাটাতে সংযত আচরণ করতে হবে। এটা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন একা পারবে না, শিক্ষার্থীদের বুঝতে হবে যে আমি কোনটাতে কতটুকু অ্যাক্ট করব। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আব্দুল্লাহ মামুন। রাশেদ খান, যে আলোচনাটা গত অংশে করতে চেয়েছিলাম, যে আপনাদের ভূমিকা সংঘর্ষকে উস্কে দিয়েছে কিনা, আপনাদের ভূমিকা যদি ভিন্ন হতো তাহলে সংঘর্ষকে থামানো যেত কিনা। আমি যদি একটু জাতীয় পার্টির মহাসচিবের বক্তব্য আপনার সামনে তুলে ধরি, তিনি যেমনটি বলেছে, কোনো আঘাত এলে জবাব দিতে হবে, জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে। দেখেন, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, 14 দল, তারা এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল না। যদি আপনি রাজনৈতিক দলের যে সংজ্ঞা সেটা বিশ্লেষণ করেন, তাহলে আওয়ামী লীগকে কোনো দল এই মুহূর্তে বলা যাচ্ছে না। হ্যাঁ, এক সময় তারা দল ছিল, যে সময় তারা সংগ্রামী ছিল। আর জাতীয় পার্টি, যারা আসলে শুরু থেকে ফ্যাসিস্ট, বরং এদেশের রাজনৈতিক দলগুলোর সবথেকে বড় যে ভুল, সেটা হলো 90-এর পরে আসলে জাতীয় পার্টিকে নির্বাচনের সুযোগ দেওয়া। জাতীয় পার্টি যদি 91 নির্বাচনের সুযোগ না পেত, তাহলে এদেশের গণতন্ত্র জাতীয় পার্টিকে ব্যবহার করে গলা টিপে হত্যা করার সুযোগ হাসিনা পেত না। অন্য কোনো দল জাতীয় পার্টি হতো না। সেই ধরনের দল বাংলাদেশে নাই, সেই বাস্তবতাও নাই, একমাত্র জাতীয় পার্টি ছিল। সুতরাং জাতীয় পার্টি যেহেতু শুরু থেকে ফ্যাসিস্ট, এই স্বৈরাচারী পার্টিকে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া উচিত না। আর ওই দিন যে ঘটনা ঘটেছে, আমরা তো সংঘর্ষ করি নাই, আমাদের কার্যালয়ের সামনে এসে হামলা চালিয়েছে, এমনকি কার্যালয়ের ভিতরে ঢুকে হামলা চালিয়েছে। অনেক মিডিয়াতে বিভ্রান্তি ছড়িয়েছে যে আমরা মনে হয় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে মার খেয়েছি। বিষয়টা এরকম না। আর শামীম হায়দার পাটোয়ারি, তিনি তো আসলেই পাটোয়ারি। তিনি হঠাৎ করে জাতীয় পার্টির অন্যান্য নেতাদেরকে মাইনাস করে নিজে মহাসচিব হয়েছে, তাই না? আমি মনে করতাম যে তিনি হয়তো ব্যারিস্টার মানুষ, গণ অভ্যুত্থানের আগে অন্তত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করবে। গণ অভ্যুত্থানের চেতনা তিনি ধারণ করেন না, লালন করেন না। টকশোতে এসে তিনি আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনের সুযোগ না পায়, তাহলে নির্বাচন অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না, যেটি জিএম কাদের বলে। যেহেতু সে জিএম কাদের চেলা, মানে চাকর, সেহেতু জিএম কাদের যা চাই সেও তাই চায়। দেখেন, এই জিএম কাদের কিন্তু ভারতের সেবা দাস, এবং জাতীয় পার্টি এই মুহূর্তে বাংলাদেশের কোন দল না, তারা ভারতের দল। জিএম কাদের 24-এর নির্বাচনের আগে ভারত থেকে সাক্ষাৎ করে আসলো, এবং তিনি বাংলাদেশে যখন ঢুকলেন তখন সাংবাদিকরা প্রশ্ন করলো যে কি আলোচনা হলো। এই জিএম কাদের বলল, ভারতের অনুমতি ছাড়া আমি আলোচনার বিষয়বস্তু প্রকাশ করতে পারবো না।
তার মানে জিএম কাদের যে ভারতের অনুগত দাস সেটা প্রমাণিত। কিন্তু রাশেদ খান, এখন জাতীয় পার্টি নিষিদ্ধ হলে আওয়ামী লীগ এবং ভারতের অপতৎপরতা থেমে যাবে কিনা সে প্রশ্ন আপনার কাছে রেখে যাচ্ছে। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শকদের সাম্প্রতিক রিপোর্ট যে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আবারও দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। রাশেদ খান, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, জাতীয় পার্টি নিষিদ্ধ হলে আওয়ামী লীগ এবং ভারতের অপতৎপরতা থেমে যাবে কি? দেখেন, এটা থামবে না, কারণ ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। তারা সবসময় চাইবে বাংলাদেশকে কন্ট্রোল করা। তো সেক্ষেত্রে যদি আওয়ামী লীগকে দিয়ে যেহেতু ব্যর্থ হয়েছে, আওয়ামী লীগের পতন হয়েছে, নেক্সট জাতীয় পার্টি, নুরুল হক নূরের উপর যে হামলা হলো, এরপরে এই জাতীয় পার্টিকে কেন্দ্র করে নতুন যে প্রচেষ্টা, সেটাও আসলে ব্যাহত হচ্ছে। এখন ভারত কি করবে আই ডোন্ট নো, বাট ভারতের কোনো প্রচেষ্টা বাংলাদেশের জনগণ আর সফলতা দিবে বলে আমার কাছে মনে হয় না। এর কারণটা হলো যে শুধুমাত্র আমাদের এই গণ অভ্যুত্থান আওয়ামী লীগের বিরুদ্ধে হয়নি। এই গণ অভ্যুত্থান আমার কাছে মনে হয় যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটি গণ অভ্যুত্থান। কারণ এই গণ অভ্যুত্থানের সময় মানুষ কিন্তু স্লোগান ধরেছে যে আপনার দিল্লির আগ্রাসন রুখে দেও জনগণ। দেখেন, 24 সালের নির্বাচনের আগে আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা যে সময় পল্টনে মিছিল করি, সেই সময় আমরা কিন্তু বারবার বলেছি যে এই নির্বাচনটা ভারতের পৃষ্ঠপোষকতায় হচ্ছে এবং বাংলাদেশে যে 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন, এটার পিছনে মূল কুশীলব ভারত। সুতরাং আমাদের স্লোগান দিতে হবে, হাসিনা মোদির নির্বাচন বর্জন করো জনগণ। আমরা একমাত্র দল হিসেবে কিন্তু এই মোদির বিরুদ্ধে স্লোগান দিয়েছি, ভারতের বিরুদ্ধে স্লোগান দিয়েছি। দেখেন, এই বাংলাদেশে একদম প্রকাশ্যে, স্যারারও ভালো জানবে যেহেতু তার বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তিনি দেখেছেন আমাদেরকে, একদম প্রকাশ্যে কিন্তু আমরা একমাত্র সংগঠন হিসেবে রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে মোদির বিরুদ্ধে স্লোগান দিয়েছি, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দিয়েছি। যখন ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে, আমরা কিন্তু প্রতিবাদ করেছি। ডাকসুতে যে হামলা হয় আমাদের উপরে, এই হামলার পিছনে মূল কারণ ছিল যে আমরা ভারতের যে এনআরসি এবং সিএ বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে আমরা সংহতি জানিয়ে বাংলাদেশে প্রোগ্রাম করেছিলাম। এবং আমাদেরকে যখন হামলা করা হয় ডাকসুর ভিপির রুমে, নুরুল হক নূরের রুমে, তখন বলা হয় আমরা কেন এই ভারতের বিষয় নিয়ে নাক গলাচ্ছি। দেখেন, এই দেশে হাসিনার বিরুদ্ধে স্লোগান দিলেও সমস্যা ছিল না, কিন্তু আপনি মোদির বিরুদ্ধে স্লোগান দিতে পারবেন না। যার প্রমাণ আপনি পেয়েছেন যখন নরেন্দ্র মোদী বাংলাদেশে আসে, যখন আমরা মোদির আগমন বিরোধী সমাবেশটা করি, তখন দেখবেন আমাদের উপর আক্রমণ করা হয়। হেফাজতে ইসলাম আমাদের পরে নামে, তখন কিন্তু হেফাজতের সম্ভবত 19 থেকে 17 জন, সংখ্যাটা আমার স্পষ্ট মনে নাই, তাদেরকে কিন্তু গুলি করে হত্যা করা হয়। নরেন্দ্র মোদীকে ওই দিন উপহার দেওয়া হয় রক্ত এবং লাশ। অর্থাৎ নরেন্দ্র মোদী বা ভারত এটাই বলেছিল যে তোমার দেশের জনগণ এত বড় স্পর্ধা আমার বিরুদ্ধে মাঠে নামছে, তুমি যদি আমাকে রক্ত বা লাশ উপহার দিতে না পারো তাহলে তোমার দেশে যাব না। হাসিনা মোদীকে খুশি করার জন্য সেই কাজটি করেছে। তার মানে কি? তার মানে হাসিনার বিরুদ্ধে ওই সময় স্লোগান দেওয়া গেছে, মোদির বিরুদ্ধে দেওয়া যায়নি। ভারত এখনো পর্যন্ত ষড়যন্ত্র করছে এবং এই ষড়যন্ত্রের ফাঁদে সব থেকে পা দেওয়ার ক্ষেত্রে এখনো পর্যন্ত 1 নম্বরে আছে জাতীয় পার্টি। সুতরাং আমাদেরকে এখন জাতীয় পার্টির বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। আমি যতটুকু জানি যে এদেশের আওয়ামী এজেন্ট, ফ্যাসিবাদের দোসর এবং ভারতের যারা ভারতীয় বলেন, ভারতের আধিপত্যবাদী শক্তি, তারা এখন চায় যে একটি দল তো ক্ষমতায় যাবে, সে যে দলই হোক না কেন, আর বিরোধী দল কে হবে? সেক্ষেত্রে জাতীয় পার্টি। কারণ তারা মনে করছে যে জাতীয় পার্টি যেহেতু আওয়ামী লীগের সাথে ছিল, আওয়ামী লীগের ভোটের একমাত্র ভরসা জাতীয় পার্টি। সুতরাং এই জাপার কাদের উপর ভর করে আপাকে আবারও ফিরিয়ে আনতে চাই। এখন আমরা জাতীয় পার্টি নিষিদ্ধ হলে অন্য কোনো রাজনৈতিক দলের কাঁধে যে ভর করবে না, তার কি নিশ্চয়তা? সেটা এখনো পর্যন্ত দৃশ্যমান না। হয়তো হতে পারে, এর জন্য সময় লাগতে পারে, কিন্তু সেই আপনার প্রেক্ষাপট এই মুহূর্তে আমরা দেখছি না। কিন্তু জাতীয় পার্টিকে যদি আপনি সুযোগ দেন তাহলে কিন্তু খুব সহজে কিন্তু সেই আওয়ামী আপনার ফেসিবাদ সেটাকে আবার ফিরিয়ে আনা সম্ভব। 10 সেকেন্ডে শেষ করি। সেক্ষেত্রে আমাদের দায়িত্ব শুধুমাত্র আওয়ামী ফেসিবাদ
ধ্বংস করা না, জাতীয় পার্টি যে ফেসিবাদ তৈরি করেছে সেটাকে ধ্বংস করা। এই জন্য আমি সব দলের প্রতি আহ্বান রাখতে চাই, এই মুহূর্তে আমরা যে আন্দোলনটা শুরু করেছি যে আওয়ামী ফেসিবাদ এবং তাদের দোসর জাতীয় পার্টি এবং 14 দলকে ভ্যানিশ করা, সেই ক্ষেত্রে সবার ঐক্যবদ্ধ হওয়া। অন্যথায় আজকে নুরুল আক্তারকে মেরেছে না, কালকে আপনাকে মারবে। আপনি নিশ্চয়ই জানেন, যেটি আসলে মিডিয়ার সামনে বলা উচিত না, এদেশে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়। ভবিষ্যতে এমন কোনো প্রেক্ষাপট না তৈরি হোক যে তারেক রহমানের মতন আর কোনো নেতাকে এইভাবে নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়। আর এই জন্য আমাদের দায়িত্ব ফেসিবাদকে পুরোপুরি প্রতিহত করা, ফেসিবাদের দর্শকদেরকে প্রতিহত করা। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আব্দুল আল মামুন। অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করবেন বলে প্রধান উপদেষ্টাকে আশ্বাস দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেই সঙ্গে চারিদিকে ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান সেনাপ্রধান। আপনার কাছে আমার প্রশ্ন হলো, কেন হঠাৎই গুজব আর অপপ্রচারের কবলে বাংলাদেশ? এর সাথে নির্বাচন বানচালের কোনো সংযুক্তি আছে কি? না, একটা আমরা তো গত 5ই আগস্ট অথবা পরবর্তী 2-1 মাস বাদ দিয়ে আপনি যদি খেয়াল করেন, পার্টিকুলারলি সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন যে মেইন স্ট্রিম মিডিয়ার কথা আমি বলছি না, বাট সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে এই গুজবটা ছিল। এবং যখনই কোনো ধরনের গুজব তৈরি হচ্ছে, সেটাকে একটা ছড়ানোর একটা মেকানিজম কিন্তু যে ফেসিবাদ বিদায় হয়েছে দেশ থেকে, তাদের যে দোসররা আছে তারা কিন্তু এটাকে ছড়ানোর পিছনে একটা বড় ভূমিকা রাখে। এবং নতুন একটা শব্দের সাথে আমরা এখন অভ্যস্ত, বট আইডি বলছি। এবং আপনি দেখবেন যে কোনো ধরনের এই ধরনের নিউজ বা কোনো একটা কারোর স্ট্যাটাস খুব দ্রুত ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটার একটাই উদ্দেশ্য, অস্থিতিশীলতা তৈরি করা এবং তাদের যে রাজনৈতিক ফায়দা হাসিল করা, দেশকে অস্থিতিশীল রাখা, নির্বাচনের পথে যেতে বাধা দেওয়া, সেই জায়গাটা করার চেষ্টা করা হচ্ছে। এটা প্রতিনিয়ত ঘটছে। আমি মনে করি গত কয়েকদিন যে ঘটনাগুলো আমরা দেখছি, যে সেনাবাহিনী, বিভিন্ন বিদেশি কূটনীতির মুভমেন্ট, দেশের রাজনৈতিক অবস্থা একটা এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, মনে হচ্ছে যে সেনাবাহিনী কিছু একটা করে ফেলছে, এই জায়গাটা নিয়ে যাওয়া হয়েছিল। সেক্ষেত্রে আজকের এই স্টেটমেন্টটা আমি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি। এখানে একটা জিনিস আমি বলতে চাই, যে যারা আজকের অনুষ্ঠান দেখছেন, যে ইন্ডিভিজুয়ালাইজেশন অফ ইনফরমেশন ইজ ভেরি মাচ অ্যাভেলেবল নাও, কিন্তু স্ক্রিনিংটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি কোন ইনফরমেশনটা নিবেন, কোনটা নিবেন না, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস খেয়াল করবেন, যে চরিত্র হননের একটা চূড়ান্ত রূপ বা প্রাতিষ্ঠানিক রূপ এখন প্রতিষ্ঠিত হচ্ছে সব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যে কারো সম্পর্কে যে কোনো ওপিনিয়ন পাস করা হচ্ছে। এবং এআই একটা অস্ত্রতে পরিণত হয়েছে। দুটো জিনিস মাথায় রাখতে হবে, যে আমি যে তথ্যটা আমার কাছে প্রথম আসছে যে কারো সম্পর্কে, কারো দুর্নীতি, কারো অসদাচরণ, কারো কোনো ক্রাইম, সেটাকে আমি জাজ করতে পারছি কিনা, এটা 1 নাম্বার। আরেকটা জিনিস আমরা ভুলে যাচ্ছি, যে কারো বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন হওয়া মানে সে দোষী নয় যতক্ষণ না দোষটা প্রমাণিত হয়। আপনারা দেখবেন রাজনীতির মাঠে অনেক ধরনের অভিযোগ তোলা হচ্ছে, কিন্তু চাঁদাবাজির অভিযোগ, কারো অতীত নিয়ে অভিযোগ। এই যে ডাকসু ইলেকশনের কথা আমি বলছি, ছোট ছোট বাচ্চারা তাদের অতীতে কি করেছে, কোথায় গেছে না গেছে, এআই এর কারণে এই প্রবলেমগুলো আরো ক্রুশিয়াল হচ্ছে ডে বাই ডে। ইন্ডিভিজুয়াল হিসেবে বা একজন ব্যক্তি হিসেবে আমার খুব গুরুত্বপূর্ণ যে আমি কোন ইনফরমেশনটা অ্যাকসেপ্ট করব, কোনটা অ্যাকসেপ্ট করব না, কোনটা এআই ভার্সন, কোনটা নয়। একটা কমেন্ট করার আগে আমাকে সচেতন থাকতে হবে, দুজনকে এটা পাঠিয়ে দেওয়ার আগে বা ভাইরালের অংশ হওয়ার আগে আমাকে একটা দায়িত্বশীল আচরণ করতে হবে, যে এটা মূল গণমাধ্যমগুলোতে আসলো কিনা বা মেইন স্ট্রিম গণমাধ্যমের এটি খবর কিনা, সেটি একটি জিনিস। কিন্তু আরেকটা দিক খুব ইম্পর্টেন্ট, তার মানে ব্যক্তি আচরণটা ইনফরমেশন নেয়ার ক্ষেত্রে সংযত হতে। বিকজ আমরা বলছি যে ইন্টারন্যাশনালাইজেশন অফ ইনফরমেশন, পৃথিবীর যে কোনো সোর্স থেকে যে কোনো খান থেকে ইনফরমেশন নেওয়া যাচ্ছে। আর একটি দিক হচ্ছে যে আমাকে খেয়াল রাখতে হবে যে ডেলিবারেটলি কোনো জিনিসকে ভাইরাল করা হচ্ছে না, কোনো ঘটনাটাকে বেশি বেশি করে দ্রুত ছড়িয়ে দেওয়া হচ্ছে না, সেই জায়গাটায় কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তৃতীয় বিষয়টি, এই ঘটনাগুলো কিন্তু কন্টিনিউয়াসলি ঘটছে। আমি আইসিটি অ্যাক্টের কথা বলছি না, সেটি একটা কালো আইন ছিল। আইসিটি অ্যাক্ট রিসেন্টলি এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, কিন্তু সেই আইনটার প্রয়োগ কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখতে পাচ্ছি না, বা গভর্নমেন্টের যে মেকানিজম, এটা বিআরটিএ বলেন, বিআরটিসি বলেন বা অন্য যে প্রতিষ্ঠানগুলো, এটা দেখার কথা। না, সক্ষমতার ঘাটতি তো বটেই, আবার ওখানে আরেকটা প্রবলেম আছে, যারা আপনাকে এগুলোতে ফ্যাসিলিটেট করবে তারাও তো এক ধরনের ফ্যাসিবাদের দোষর, যারা, যেটা রাশিদ সাহেব একটু আগে বললো, যে বিভিন্ন জায়গায় বসে আছে, তারাও কিন্তু অবস্টাকেল ক্রিয়েট করে। কিন্তু আনফর্চুনেট দেখেন যে এই জায়গাগুলোতে কিন্তু যেটা কাজ করার কথা বিটিআরসি, সেই কাজটা কিন্তু হচ্ছে না, জন্য আপনার কেউ কোন ধরনের শাস্তি দিয়ে এক্সাম্পল ক্রিয়েট করতে হবে। ধন্যবাদ জানাচ্ছি রাশিদ খান। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে দর্শক শেষ করছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।